পশ্চিম বর্ধমানে পানাগড়ের কাছে রাজবাঁধে জাগ্রত বনকালী মন্দির। জাতীয় সড়ক থেকে মন্দিরের দূরত্ব প্রায় 200-300 মিটার হবে। রাজবাঁধ থেকে যে রাস্তাটি চলে গেছে গোপালপুরের দিকে, সেই রাস্তার উপরেই অবস্থিত মন্দিরে সকাল থেকে ভক্তদের সমাগম বেশ ভালোই থাকে। রাজবাঁধে বনকালী মন্দিরের প্রতিষ্ঠা করেন আদিত্য শঙ্কর মহারাজ, তবে সবার কাছে তিনি সাধুবাবা বলে পরিচিত। রাজবাঁধের এই বনকালী মন্দিরের বেশ অভিনবত্ব আছে। ভক্তরা তাদের বিভিন্ন সমস্যার কথা মাকে চিঠি দিয়ে জানায়। মা ভক্তদের সেই চিঠি পড়ে সমস্যার সমাধান করে। বহু সাধারণ মানুষ উপকৃত হয়েছে মাকে চিঠি লিখে। বনকালী মন্দিরে মাকে দর্শন করার পরে ছুটে গেছিলাম বাঁকুড়ার নিত্যানন্দপুরে, যেখানে প্রতিষ্ঠাতা আদিত্য শঙ্কর মহারাজের নিবাস। 98 বছরের সাধুবাবার সাথে কথাও হলো। এই প্রতিবেদনের শেষে দেখতে পাবেন তার সাথে আমার সাক্ষাৎ পর্বটি। সকালে যখন বনকালী মন্দিরে পৌঁছালাম, তখন মায়ের আরাধনায় ব্যস্ত ছিলেন পূজারী। উদ্যত্ত কণ্ঠে তার মন্ত্রোচ্চারণ মনকে ঈশ্বরীয় চিন্তায় ধাবিত করল। মা যে এখানে জাগ্রত, সেই দিব্য অনুভূতিতে শিহরিত হলাম। এরকম এক আবেগঘন মুহূর্তে বনকালী মাকে চিঠি দিতে মন্দিরে এলেন স্থানীয় একজন রমণী, নাম তার মৌসুমী মণ্ডল। পূজারীর হাতে চিঠি তুলে দিয়ে তিনি ভক্তিভরে মাকে প্রণাম করলেন। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি পশ্চিম বর্ধমানের বনকালী মন্দিরে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন বনকালী মন্দিরের বিরাট মন্দির। এই বনকালী মন্দিরে ভক্তরা চিঠির মাধ্যমে তাদের সমস্যার কথা মাকে জানান। তো মা সেই চিঠি পড়ে ভক্তদের সমস্যার সমাধান করেন। বনকালী মায়ের হাতে নেই কোনো খাড়া, নেই মুন্ড। এভাবেই মাকে দর্শন করেছিলেন সাধু বাবা, যেমনটা জানিয়েছিলেন মন্দিরের পূজারী রাম চৌধুরী। তবে মায়ের অপরূপ রূপে মুগ্ধ হলাম আমি। মায়ের চোখ দিয়ে যেন অবিরত করুণা আর আশীর্বাদ ছড়ে পড়ছে ভক্তদের জন্য। দেখতে দেখতে হাজির হলেন আরও একজন ভক্ত মাকে চিঠি দিতে। একবার শুনে নেব তার কথা। তো আজকে আপনি এসেছেন মার কাছে চিঠি দিতে, আপনার সমস্যার কথা জানাতে। ভক্তের কাছ থেকে চিঠি নিয়ে মায়ের পায়ে ঠেকালেন পূজারী। উনি যে চিঠি দিলেন সেইটা মায়ের পায়ের কাছে রাখা হলো। আচ্ছা, এই যে ভক্তরা এসে চিঠি দিয়ে যান মাকে, এবং সেই চিঠিগুলো কি করা হয়? ওই চিঠিগুলো মা পরে 1 মাস ধরে, তারপর ওগুলো জলে ফেলে দেওয়া হয়। ওগুলো তো বেশি দিন রাখতে নেই, ওই জন্য জলে দিয়ে দেওয়া হয়। 1 মাস বাদে? 1 মাস বাদে অমাবস্যায় পেরেবে, তারপর দেওয়া হয়। ভক্তদের ইচ্ছা তাহলে পূরণ হয়? হ্যাঁ, ইচ্ছা পূরণ হয় সবাই কাজে। ইনি সাধু বাবা, ইনি সাধক আদিত্য শঙ্কর মহারাজ। তো 5 বছর তুমি এখানে আছো, তো তোমার অনুভূতি কিরকম? ব্যাপক। এদিন আসানসোল থেকে মন্দিরে এসেছিলেন একজন ভক্ত। তিনি ভক্তি ভরে মাকে প্রণাম করলে মায়ের পা থেকে একটি ফুল নিচে পড়ে। তখন তিনি পূজারীর কাছ থেকে সেই ফুলটি চাইলে পূজারী ভক্তের হাতে সেই ফুল তুলে দেন। দিনে তোর চরণে পূজা দিতে এসেছি মা, ও মা আজ দিনে তোর চরণে পূজা দিতে এসেছি মা। পূজার কিছুই নেই মা, পূজা। আপনাদের নাম বলুন। আমার নাম তরুণ মণ্ডল। প্রদীপ দাস। আচ্ছা, আপনারা এই প্রথম এলেন এই মন্দিরে, তেমনি আসানসোল থেকে এসেছেন। কেমন লাগছে মন্দির, মায়ের মন্দির? ভালো লাগে। তো আজকে তো আপনি খুব সৌভাগ্যবান, কারণ মা আপনাকে ফুল দিয়েছে। ফুল দিয়েছে। কেমন লাগছে? ভালো লাগে।
এবারে কথা বলবো বনকালী মন্দিরের প্রধান পুরোহিত রাম চৌধুরীর সাথে। ব্রেন টিউমারের মতন কঠিন ব্যাধি থেকে তিনি মুক্ত হয়েছেন মায়ের কৃপাতে, এমনই তার বিশ্বাস। তো এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়? মন্দির প্রতিষ্ঠিত হয়েছে মানে এমনি মন্দিরে মা আগে বেড়ার মধ্যে আসতো, এই জায়গাগুলো সব জঙ্গল ছিল। এবারে আগে বেড়ার মধ্যে পুজো হতো, তারপর মন্দির প্রতিষ্ঠিত হয় মোটামুটি আজ 20 বছর আগে হয়েছে। আচ্ছা, বনকালী কেন নাম হলো? বনকালী নামটা কেন হলো, যদি ওটা বাবার স্বপ্নান্ত জিনিস, তিনি মাকে ওই রূপেই দেখেছেন, মা বৈষ্ণবী, ওই জন্য মা বনকালী নাম, ওটা ওনারই সৃষ্টি নাম। আদিত্য শঙ্কর রায় তিনি মায়ের সাধক। এই আশপাশের যে গ্রাম গোপালপুর, বান্দ্রা, রাজবান মাকে খুবই মানে, তার কারণ হচ্ছে মা খুব জাগ্রত। ওই যে চিঠি দেওয়ার সিস্টেমটা, যার জন্য কি মা সবাইকারই কথা শুনে, মা মানে এতই জাগ্রত, মা সবাইকারই কথা শুনে, মায়ের মাকে সবাই খুব ভালোবাসে। আর মায়ের রূপটা এমনই, মাকে যে একবার দেখবে তার বারবার দেখতে মন যাবে। কত বছর হলো আপনি এই মন্দিরের সেবা করছেন? 5 বছর। কীরকম আপনার উপলব্ধি কী? উপলব্ধি, মা খুবই জাগ্রত, মা সবাইকারই কথা শুনে। অনেক দূর দূর থেকে ভক্ত আসে, যেমন ভাগলপুর, কলকাতা, তারপরে এদিকে দুর্গাপুর, এজন, বিজন, সিজন, তারপর আপনার সিটি সেন্টার, এদিকে গোপালপুর, রাজবান, বান্দ্রা তো আছেই। আপনি তো নিজেই বিরাট বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। অবশ্যই, আমি নিজেই বিরাট বিপদের হাত থেকে বেঁচেছি। আমার নিজেরই ব্রেন টিউমার হয়েছিল, সে অপারেশন হয়েছে ব্যাঙ্গালোরে। কবে হয়েছিল? আমার হয়েছিল 2020-তে ধরা পড়েছিল। 2020-তে আমার ডিসেম্বরে অপারেশন হয়েছিল। তারপর আপনার 2023-এ আবার হালকা প্রবলেম দেখা দিয়েছিল, যার জন্য আবার মিশনের পাশে মহানন্দতে আমাকে রেডিয়েশন দিতে হলো। 27টা রেডিয়েশন নিয়েছিলাম। তো মায়ের আশীর্বাদে আমি দাঁড়িয়ে আছি। এখন পুরোপুরি কিওর? হ্যাঁ, পুরোপুরি ফিট আমি। তাহলে এই যে আদিত্য শঙ্কর রায়, উনি তো একজন বিরাট বড় মাতৃসাধক, তাহলে বলতে হবে। উনি একজন মাতৃসাধকই বটে। আচ্ছা, ওনার সম্পর্কে একটুখানি বলুন। ওনার নিত্যানন্দপুরে বাড়ি, রাজবাঁধেও এইখানে বহুত ভক্ত আছে, ইন্ডিয়ান অয়েলের বহু ভক্ত আছে, যার জন্য উনি মন্দিরটা এখানেই করেছেন। এবং ওনার ভক্ত, আর উনি এইখানে সাধু বাবা নামেই পরিচিত। সবাই ওনাকে সাধু বাবা বলেই জানে, যে সবাই হয়তো অনেকে নামই জানে না, কিন্তু সাধু বাবা বলতেই সবাই জানে মা বনকালীর ভক্ত বা সাধক। সাধু বাবার কাছে এলেই সব কাজের নাকি সোজা হয়। আচ্ছা, এই যে মায়ের যে এখানে একটা বিশেষ রূপ, মায়ের হাতে যেমন খাড়া নেই, তো এইটা সম্পর্কে একটুখানি বলুন। সাধু বাবার মুখ থেকে এইটুকুই শুনেছি যে এই মা হচ্ছে মা বৈষ্ণবী। সাধু বাবা মাকে এই রূপেই দেখেছেন বা এই রূপেই মাকে পেয়েছেন। এই মা হচ্ছেন বৈষ্ণবী, ওই জন্য মায়ের হাতে খাড়া বা মুন্ডমালা নেই। মায়ের 2টি হাত আশীর্বাদ হস্ত এবং একটি হাতে কুমণ্ডল, একটি হাতে রুদ্রাক্ষ। এই সাধু বাবার মুখে এও শুনেছি মায়ের এই মায়ের আরেক রূপ নাকি মা বিশালাক্ষী বা মা বনকালী। আচ্ছা, এই যে পঞ্চতত্ত্বের কথা একটা সেদিনকে বলছিলেন, এই ব্যাপারটা কি আছে একটুখানি শুনি। পঞ্চতত্ত্বের কথা বলতে এখানে মানে যেমন পঞ্চমুণ্ডী আসন হয়, সেরকম পঞ্চতত্ত্ব এখানে নানা রকম, কেউ রাম, কেউ সীতা, কেউ কালী, এইভাবে লিখে রেখে তার মধ্যে ওই মন্দিরের বেদির নিচে রেখে প্রতিষ্ঠিত হয়েছে। ওই জন্য পঞ্চতত্ত্বের আসন বলা হয়েছে। এখানে খিচুড়ি হয়, মানে প্রত্যেক অমাবস্যাতে খিচুড়ি হয়। এই পুরো বড় কড়াইটা 1 কড়াই করে খিচুড়ি হয়। প্রত্যেক যারা ভক্ত আছে তাদেরকে দেওয়া হয়, তাদের সেবার জন্য আর কি করা হয়। মায়ের ভোগ ওইটা। আর তাছাড়া লুচি, পায়েস হয়, যেটা আমরা করি। রাজবাঁধে বনকালী মন্দির দর্শন করার পরে বাঁকুড়ার নিত্যানন্দপুরের সাধু বাবা আদিত্য শঙ্কর মহারাজের সাথে দেখা করতে রওনা দিলাম আমাদের বাসস্থান দুর্গাপুর থেকে। দুর্গাপুর ব্যারেজ অতিক্রম করার পরে প্রায় 15-20 মিনিট বাদে পৌঁছে গেলাম মালিয়ারা থেকে নিত্যানন্দপুরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। এ যাত্রায় আমার সঙ্গী হয়েছিলেন মানিক অধিকারী। অবশেষে পৌঁছে গেলাম নিত্যানন্দপুরে সাধু বাবার বাড়িতে। পুরনো দিনের চুনসুরকির বাড়ি সংস্কার করা হয়েছে। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে তার সামনে বসলাম। 98 বছরের সাধু বাবাকে তখন ভাত খাওয়াচ্ছিলেন তার বড় মেয়ে। কানে কম শোনেন সাধু বাবা, তাই তাকে প্রশ্ন করতে হচ্ছিল বেশ উচ্চস্বরে। এখনও অনেক ভক্তরা আসেন নিত্যানন্দপুরে তাঁর বাসভবনে তার সাথে সাক্ষাৎ করতে, তার আশীর্বাদ লাভে ধন্য হতে। আপনার বয়স 98? তার মানে 100 বছরের দোরগোড়ায়। সাধু বাবার শয্যার সামনে একটি পাহাড়ি টিয়া
খাঁচাবন্দি। আপনি সার্ভিস করতেন? হ্যাঁ, কোথায় সার্ভিস করতেন? ইলেকট্রিক সাপ্লাই আসানসোল। এই যে বনকালী মন্দির, হ্যাঁ বনকালী মন্দির আপনি স্থাপনা করেছেন রাজবাঁধে। হ্যাঁ, আমি রাজমন্দির অমর কাননেও বোধহয় একটা আছে। হ্যাঁ, অমর কানন। অমর কানন, হ্যাঁ, ওখানে মন্দির আছে। এই দুটো মন্দির আপনার? হ্যাঁ। আচ্ছা, কিভাবে মন্দির প্রতিষ্ঠা করলেন? কিভাবে মানে কোথাকার? মানে বনকালী মন্দির যে প্রতিষ্ঠা করলেন, কিভাবে প্রতিষ্ঠা হলো মায়ের? কিভাবে প্রতিষ্ঠা হলে এটা তো বড় মুশকিল। মায়ের বিয়া, মা বলেছি করেছি। বলছে ভক্তরা যে চিঠি লিখে দেয়, সেই লেখাটার যে কি সেইটা তুমি একটু বলো। ডক্টর নেশা উঠে গেছে, ঠিক করে বসো। এমনিতে বেশ সুস্থই মনে হলো সাধু বাবাকে। কিছুদিন আগে পড়ে যাওয়াতে তার পায়ে আঘাত লাগে। তারপর থেকে তিনি হাঁটাচলা করতে পারেন না। তার 2 মেয়ে তাকে সর্বক্ষণ দেখাশোনা করেন। আসানসোলে আমি 24 বছর ছিলাম। ওইখানে আমি ইলেকট্রিক সাপ্লাই ডিউটি করেছি। আর ওখানে শিলপুরে আছে মা বনকালী, ওইখানে যেতাম। ওইখানে আমি মা, যাই হোক, মায়ের নির্দেশ কিছু পেয়েছিলাম। আমি করেছি, সেটা বলুন। ওই বলছি তো, সাধনা করেছি। মানে আমি ইলেকট্রিক সাপ্লাই কাজ করেছি, আর ওই মন্দিরে গেছি, ওই শিলপুর মন্দির, বনকালী মন্দির। মার কিছু নির্দেশ আছে, বললাম তো, নির্দেশ কিছু আছে। আর এই যে ভক্তরা চিঠি দেয় মাকে, হ্যাঁ, তুমি বলো না যে মাকে চিঠি লিখে দাও, হ্যাঁ। তো সেইটা সম্পর্কে তোমাকে কিছু বলতে বলছে। তুমি এটা কেন বলো? মার কাছে দিয়ে মা করে দেয়। সাধনাটা কিরকম এটা বড় বড় মুশকিল। যাই হোক, আমার গুরুজি ছিলেন, তারই নির্দেশ ছিল। তন্ত্র মতে সাধনা করেছেন? তন্ত্র সাধনা করেছেন? হ্যাঁ, তন্ত্রই তো। সব রিপোর্টারে আমার মন্দিরে এসেছে, মন্দিরে অনেকের উপকার হয়েছে। হ্যাঁ। চিঠি দেয় তো মা কালীকে? হ্যাঁ। তো তাতে কাজ হয়? মাকে উদ্দেশ্য করে লিখে, মা বনকালী তোমার চরণে কোটি কোটি প্রণাম জানায়। মা তার মনের ইচ্ছাটা লিখে তার নামটা দিয়ে দেয়। ওই নামটা মার কাছে আমি দিয়ে দিই, জমা আছে সব গুরুর কৃপা। সাধনার উদ্দেশ্য কি? মাকে পাবার উদ্দেশ্যটা কি জন্য থাকে তাই তো বলছি, চিঠি ওই জন্যই দিই। এটা বলা যায় না। ঈশ্বর বলে কিছু জিনিস আছে কি, কিছু দেখা যায় না, সেটা অনুভব করা যায়। সাধনা করতে হবে তবেই ঈশ্বর উপলব্ধি হবে। হ্যাঁ, সাধনা করতে হয়। সাধনা বলতে মাকে ডাকা, গুরু নির্দেশ। সাধু বাবার সাথে সামান্য কথোপকথনের পরে আমাকে বাড়ির ঠাকুর ঘরে নিয়ে গেলেন সাধু বাবার ছোট মেয়ে। আমারই ছেলে অক্ষয়। পুরো ঠাকুর ঘর জুড়ে পূজার নানান সামগ্রী স্তূপীকৃতভাবে পড়ে রয়েছে। এই মন্দিরে মূল দেবতা লক্ষ্মীনারায়ণ, রয়েছে বনকালী এবং অন্যান্য দেবতাদের পট। এই ঠাকুর ঘরের পাশেই আছে একটি চোরা কুঠুরি। লক্ষ্মীনারায়ণ, এইটি বাবার মা কালী, এইটি মন্দিরে আছে ঠাকুর। এইটি হচ্ছে বনকালী। হ্যাঁ, এই যে ছবিটি দেখছেন, এটি আদিত্য শঙ্কর মহারাজের তরুণ বয়সের ছবি। এই যে ঠাকুর ঘরের ভেতর দিয়ে একটা ঘর দেখতে পাচ্ছি, হ্যাঁ, চোরা কুঠুরির মতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা একটু ব্যাপারে বলুন তো।
দাদুর আমলের ঘর তো এটা। দাদুদের তখন এই এমনি একটা রেওয়াজ ছিল আন্ডারগ্রাউন্ডে একটা করে ঘর রাখা। তখন কি হতো সেখানে আন্ডারগ্রাউন্ড ঘরে? এমনি হয়তো কোনো জিনিসপত্র রাখা থাকতো। দাদুরা তো এককালীন রাজা ছিল, দাদুদের বিরাট নাম ডাক ছিল। সনাতন রায় ছিল আমার দাদু। জমিদার ছিলেন? জমিদার ছিলেন। আর এই যে দেখতে পাচ্ছি নানান রকম পুজো সামগ্রী, এগুলো হ্যাঁ পূজার সামগ্রী। এগুলো বাবার মন্দিরের ফুল আছে, খানিক মাটি আছে। বাবা অনেকটা মাটিও দিত আগে, এখনো বললে আমি দিয়ে দিই সবাইকে। বাড়ির পাশেই আছে পরিবারের নারায়ণ এবং শিব মন্দির। শিব মন্দিরটি প্রাচীন। এই হচ্ছে শিবের মন্দির পেছনে। এই শিবের মন্দির তো আপনাদেরই? আর অক্ষয় যখন আমার সঙ্গে থাকে, আমি তো ডাক্তার প্রতি মাসেই দেখাতাম, বলে ডাক্তারে কিছু বললো না। বাবা অনেক দিন বাড়ি আসে নাই, তো বাবাকে বললাম তুমি বাবা এতদিন আসো নাই, না তোর ব্যাপারে কাজ করছিল। না আমার ব্যাপারে কী কাজ? না বাচ্চাটা উল্টে আছে। তো হ্যাঁ, ডাক্তারে পরে যখন দেখাতে গেলাম, ডাক্তারে বললো বেবিটাকে আগেই বার করে নিতে হবে, বাচ্চার কন্ডিশনটা ঠিক নেই। তারপরে যাই হোক আবার বাবা কিছু ঠিকঠাক করলো, আবার নর্মালি ডেলিভারি হলো, সব ঠিকঠাক। অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় হলো। এটা শালগ্রাম শিলা, জনার্দন মন্দির, বিষ্ণু। লোকের কথায় কি আসে যায়, মন সপেছি। কতদিনকার শিব মন্দিরটা? এটা দাদুদের আমলে। মন্দিরটা আবার রিপেয়ারিং হয়েছিল, কিন্তু মানে চুনসুরকির মন্দির? হ্যাঁ অনেক পুরানো। হ্যাঁ 100 বছরের উপরে হবে বোধহয়। হ্যাঁ আর এই শিবলিঙ্গ কি একই রকম আছে? হ্যাঁ একই রকম আছে। বাবা তো ডিউটি করতে সবসময় ঘরে আসতে পারতো না, কিন্তু বাবা প্রতিটি বিপদে আপদে, কারো শরীর খারাপে ঠিক বাবা এসে হাজির হতো। কিরকম? আমার ঠাকুমা যখন ছিল, ঠাকুমা তরকারি করতে করতে তরকারিটা গোটা গায়ে ঠাকুমায়ের উল্টে গিয়েছিল। তো বাবা ঠিক এসে হাজির হয়েছে। তখন বাবা ডিউটিতে ছিল, বাবা কিন্তু জানতো না, আর আমরাও খবর দিইনি, কিন্তু বাবা এসে হাজির। আর এমনি প্রতিটি সময়ে বাবা আমাদের পাশে দাঁড়িয়েছে, সব সময়। চুনসুরকি ছিল বলে বাবা আবার জল পড়তো বলে বাবা আবার দুতলাটা করেছে। আর এইটা দিদি বানিয়েছে নিচেটা। আচ্ছা, প্রথমে চুনসুরকির বাড়ি ছিল? হ্যাঁ, মানে প্রথমের যে চুনসুরকির বাড়ি ছিল ওটা কি আপনারা পুরো ভেঙে দিয়েছিলেন? না, পুরো ছাদটা ছাড়িয়ে আবার ঢালাই করে উপরটা হয়েছে। বনকালী মন্দির তো রাজবাতে যেটা আছে, বিরাট মন্দির, সেই মন্দিরে আপনারা যাতায়াত করেন বোধহয়? হ্যাঁ যাই, প্রতি অমাবস্যায় বাবাকেও নিয়ে যায়। বাবা এখন বেশিক্ষণ থাকতে পারে না, তো চলে আসে। এবং ওখানে হোম যজ্ঞ হয়? হ্যাঁ, প্রতি অমাবস্যাতে হোম যজ্ঞ হয়। ইনি আমার মা সুজাতা রায়। বাবা কেমন ছিল তোমার সাথে? খুব ভালো ছিল, তোমার সাথে সব দিকেই ভালো, হ্যাঁ, বড় উপকারে, সব দিকেই ভালো, কোনো দিকে বদগুণ ছিলাম না। আমরা কোনোদিন মায়ের সাথে আমি ওইটাই ঝগড়া চিন্তা করতো করি। নাই। কারো অন্যায় করে নাই, কাউকে একটা দুষ্টু কথা বলে নেই। কতদিন আমাকে একটা একটু কথা বলে না এখনো পর্যন্ত। 82 বছর বয়স মায়ের। 82 বছর বয়স হলো মায়ের। মানসিকের জোর এখনো আছে যেটা হ্যাঁ, দেখলাম। বাবার মনের জোর বিরাট। এখন আমি হাঁটবো, দাঁড়াবো, চলবো। আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র মাতৃসাধক আদিত্য শঙ্কর মহারাজ এখনো এই ধরাধামে সশরীরে বিরাজমান। তাই তাঁর সাক্ষাৎ লাভে নিজেকে বেশ ধন্য মনে হলো। প্রতি অমাবস্যাতে তিনি রাজবাতে আসেন হোমযজ্ঞ অনুষ্ঠানে। তাই কেউ যদি তার দেখা পেতে চান তাহলে চলে আসতে পারেন রাজবাড়ে অবস্থিত বনকালী মন্দিরে।